হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ একাডেমি জিকে বুস্টার 3000+ স্পেশাল এমসিকিউ সিরিজের এটা আজকে চতুর্থ ভিডিও। এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিশদে আলোচনা করব। আশা করি আগের 3টে ভিডিও তোমরা দেখেছো। যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আশা করি ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হবে। তো দেরি না করে আজকের 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে ডিটেলসে জেনে নিই। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ ইন্ডিয়ান কোস্টাল লাইন? ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? তো অ্যান্সার হবে 7516 কিলোমিটার। ভারতের টোটাল কোস্টাল লাইনের দৈর্ঘ্য হচ্ছে 7516.6 কিলোমিটার। তো অপশান অনুযায়ী অ্যান্সার হবে অপশান সি, 7516 কিলোমিটার। তোমরা মনে রাখবে এই যে 7516 কিলোমিটার, এর মধ্যে রয়েছে ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ ভারতের যে মেনল্যান্ড, তার যে কোস্টাল এরিয়া সেটা, তার সঙ্গে সঙ্গে লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোস্টাল এরিয়াও যুক্ত রয়েছে। যদি পরীক্ষাতে শুধু বলে যে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত, তাহলে অ্যান্সার হবে 5422.6 কিলোমিটার। মাথায় রাখবে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 5422.6 কিলোমিটার। কিন্তু যদি পুরো ভারতের কথা বলে, পুরো ভারত মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং ভারতের যে মূল ভূখণ্ড, তাহলে অ্যান্সার হবে 7516.6 কিলোমিটার। তো রাউন্ড ফিগারে 7516 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, বেরিবেরি ইজ caused by the lack of which vitamin? বেরিবেরি ইজ caused by the lack of which vitamin, মানে কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে? তো এই ভিডিওতে অনেকগুলো ভিটামিন সংক্রান্ত প্রশ্ন রয়েছে, ভিটামিন থেকে। আশা করি ভিটামিন সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা পাবে এই ভিডিও থেকে। তো এখানে বলছে বেরিবেরি, তো মনে রাখবে বেরিবেরি রোগ হয়ে থাকে ভিটামিন বির অভাবে। ভিটামিন বির অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে। এর সঙ্গে তোমরা জেনে রাখবে বিভিন্ন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম এবং এর সঙ্গে তোমরা জেনে রাখবে কোন কোন ভিটামিনের অভাবে আর কোন কোন রোগ হয়ে থাকে। তো মনে রাখবে ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা রোগ হয়ে থাকে, এবং ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। এবং ভিটামিন কে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। মেনলি ভিটামিন কে এবং ফাইব্রিনোজেন প্রোটিন দুটো জিনিস রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ভিটামিন কে এবং ফাইব্রিনোজেন প্রোটিন। তো আমাদের শরীরে যদি ভিটামিন কে এর অভাব হয়, তাহলে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়, এটা জেনে রাখবে। নেক্সট প্রশ্ন, ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং ইজ কজড বাই দ্য ল্যাক অফ হুইচ ভিটামিন? এটা এক্ষুনি বলেছি যে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না। তো এখনই বলেছি অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো যদি ভিটামিন কে এর অভাব হয়, তাহলে রক্ত জমাট বাধার সম্মুখীন হতে পারে, এটা মনে রাখবে। এর সঙ্গে সঙ্গে তোমরা জেনে রাখবে বিভিন্ন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম। মনে রাখবে ভিটামিন এ, যেটা প্রথম অপশানে রয়েছে ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেটিনল। ভিটামিন বি মানে বি কমপ্লেক্স, সেখানে অনেকগুলো ভিটামিন রয়েছে। তো B3 যেটা, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিয়াসিন। ভিটামিন B5 যেটা, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থোজেনিক অ্যাসিড। ভিটামিন B6 যেটা, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইরোডক্সিন। ভিটামিন B6 এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইরোডক্সিন। আর ভিটামিন B7 এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বায়োটিন। আর ভিটামিন B12 এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাইনোকোবালামিন। এগুলো তোমরা জানবে। এরপরে যে অপশান সিতে রয়েছে যেটা ভিটামিন সি, তো ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এগুলো তোমরা জেনে রাখবে। এরপরেও ভিটামিন থেকে প্রশ্ন রয়েছে, আরও বিষয় বলে দিচ্ছি ধীরে ধীরে। ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, হিউম্যান ইনফার্টিলিটি ইজ কজড বাই দ্য ল্যাক অফ হুইচ ভিটামিন? মানে কোন ভিটামিনের অভাবে মানুষের প্রজনন ক্ষমতা কমে যায়? তো এটাকে বাংলায় বলে বার্ধক্য রোগ। তো কোন ভিটামিনের অভাবে বার্ধক্য রোগ হয়ে থাকে? তো মনে রাখবে ভিটামিন ইর অভাবে বার্ধক্য রোগ হয়ে থাকে। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে এই যে ভিটামিন ই, এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন। তো জানবে যে KD, KADE, এটা হচ্ছে এই চারটে হচ্ছে ফ্যাট সলিউবল,
আর বি কমপ্লেক্স, আর সি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। তো ভিটামিন ই ফ্যাট সলিউবল ভিটামিন, এর বিজ্ঞানগত নাম হচ্ছে টোকোফেরল। তো ভিটামিন ইর বিজ্ঞানগত নাম টোকোফেরল, এবং এই ভিটামিন ইর অভাবে ইনফার্টিলিটি বা বার্ধক্য রোগ হয়ে থাকে। এর সঙ্গে সঙ্গে জেনে রাখো যে ভিটামিন আবিষ্কার করেছিল ক্যাসিমির ফাঙ্ক। 1912 সালে। ইনি হচ্ছে একজন পোলিশ বায়োকেমিস্ট ক্যাসিমির ফাঙ্ক 1912 সালে ভিটামিন আবিষ্কার করেছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন সি? একটু আগেই বলেছি ভিটামিন সির বিজ্ঞানসম্মত নেম বা রাসায়নিক নাম কি? ভিটামিন সির বিজ্ঞানসম্মত নেম বা রাসায়নিক নাম কি? তো মনে রাখবে ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম, অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ক্যালসিফেরল ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ হুইচ ভিটামিন? একটু আগে বলেছি ক্যালসিফেরল ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ হুইচ ভিটামিন। তো মনে রাখবে ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম। ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল। ও এর মধ্যে ভিটামিন বি1টা বলিনি। তো ভিটামিন বি1-এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে থাইমিন বা থায়ামিন। থায়ামিন ভিটামিন বি1-এর বিজ্ঞানসম্মত নাম। এগুলো মনে রাখবে, বহু পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি পরে একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো ভিটামিন চ্যাপ্টারের উপর আমি একটা ডিটেলস ভিডিও পরে দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন, কংগ্রেস ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস ইন হুইচ ইয়ার? কংগ্রেস ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস ইন হুইচ ইয়ার? কংগ্রেস কোন বছর দুভাগে ভাগ হয়েছিল বা দুটো দলে ভাগ হয়েছিল? এখানে চরমপন্থী এবং নরমপন্থী বিষয়টা বলছে। তো মনে রাখবে 1907 সালে সুরাট অধিবেশনের সময় কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। 1907 সাল সুরাট অধিবেশন। এবং মনে রাখবে ভাগ হওয়ার জন্য দুটো কারণ আছে। যারা এক্সট্রিমিস্ট তারা মনে করতো বা তারা চেয়েছিল যে লালা লাজপত রায় অথবা বাল গঙ্গাধর তিলক 1907 সালের কংগ্রেস সেশনের প্রেসিডেন্ট হোক। কিন্তু যারা নরমপন্থী তারা চেয়েছিল রাসবিহারী ঘোষ প্রেসিডেন্ট হোক। এই নিয়ে দুটো দলের মধ্যে বিবাদ বাঁধে। এরপর আরেকটা বিষয় চলে আসে যে যারা এক্সট্রিমিস্ট তারা চেয়েছিল যে পূর্ণ স্বরাজের রিসলিউশন পাস হোক এই 1907 সালের সেশনে, কিন্তু তা হয়নি। এই কারণে 1907 সালের যে সুরাট অধিবেশনে কংগ্রেসের ভাগ হয়। এবং এই যে ভাগ হয়েছিল কংগ্রেস, এই ভাগটা আবার ঠিক হয়ে গেছিল, আবার একসঙ্গে এসেছিল নরমপন্থী চরমপন্থী 1916 সালের কংগ্রেস সেশনে। এটা মাথায় রেখে দেবে, এগুলো সম্পর্কে বহু পরীক্ষাতে এসে থাকে। এবং এই 1907 সালের যে সুরাট অধিবেশন, এই অধিবেশনে সভাপতিত্ব করেছিল রাসবিহারী ঘোষ। এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ ওন ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাক্সিমাম টাইমস? কোন দেশ সবচেয়ে বেশিবার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে? তো এটা বিশ্বকাপের কথা বলছে, ফুটবল বিশ্বকাপ। তো ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে সবচেয়ে বেশিবার, সেটা হচ্ছে ব্রাজিল দেশ। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে। ব্রাজিল প্রথম বিশ্বকাপ জিতেছিল 1958 সালে, এটা মাথায় রাখবে। সুইডেনকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল 1958 সালে, তারপরে আরও 4 বার জিতেছে। তো টোটাল 5 বার ব্রাজিল জিতেছে। এবং জার্মানি 4 বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। ফ্রান্স যতদূর সম্ভব 2 বার জিতেছে। এবং আর্জেন্টিনাও 2 বার। আর্জেন্টিনা 2 বার বলতে 1978 এবং 1986 সাল, এই 2 বারই আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জিতেছে। মাথায় রাখবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো থেকে প্রশ্ন জানা পড়ে। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার ফিফা ওয়াজ স্ট্যাবলিশড? কোন সালে ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল? মনে রাখবে ফিফা 1904 সালে তৈরি হয়েছিল। 1904 সালে ফিফা স্ট্যাবলিশড হয়েছিল। 1904 অ্যান্সার হবে। এর সঙ্গে যে রাখবে, যেটা পরীক্ষা আসে, সেটা হলো ফিফার যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত। সুইজারল্যান্ডের জুরিক শহরে ফিফার হেডকোয়ার্টার রয়েছে। তো প্রথমে ছিল প্যারিস ফ্রান্সে, পরবর্তীকালে সুইজারল্যান্ডের জুরিক শহরে চলে গেছে হেডকোয়ার্টার। নেক্সট প্রশ্ন, উই অবজার্ভ ওয়ার্ল্ড আর্থ ডে অন হুইচ ডেট? আমরা কত তারিখে আর্থ ডে পালন করি? তো মনে রাখবে আর্থ ডে পালন করি আমরা 22শে এপ্রিল আর্থ ডে। এর পাশাপাশি জেনে রাখবে অপশান বিতে যেটা রয়েছে 22শে মার্চ, এই 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস হচ্ছে 22শে মার্চ। আর 22শে এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। এগুলো মাথায় রাখবে। এবং এই যে ওয়ার্ল্ড ওয়াটার ডে যেটা বললাম 22শে মার্চ পালিত হয়, সেটা শুরু হয়েছিল 1993 সালে। এগুলো বিভিন্ন বিষয়ের প্রতি অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এগুলো করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ফ্লোয়ার ভ্যালি ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? ফ্লোয়ার ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে এই ফ্লোয়ার ভ্যালি সেটা ভারতের
উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এই ফ্লোয়ার ভ্যালি অবস্থিত। মেনলি দুটো ডিস্ট্রিক্টে, চামোলি আর পিথোরগড়, এই দুটো ডিস্ট্রিক্টে এই ফ্লোয়ার ভ্যালি রয়েছে। তো কি হলো না, ফ্লোয়ার ভ্যালি অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন উত্তরাখণ্ড। ফ্লোয়ার ভ্যালি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, উত্তরাখণ্ডের চামোলি এবং পিথোরগড় ডিস্ট্রিক্টে। মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন, হপম্যান কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? হপম্যান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হপম্যান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? জেনে রাখবে হপম্যান কাপ হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। এই হপম্যান কাপ হয়ে থাকে অস্ট্রেলিয়াতে, বিশেষ মানে মেনলি পার্থ, অস্ট্রেলিয়ার পার্থে এই টেনিস খেলা হয়। এর নাম, এই টুর্নামেন্টের নাম হচ্ছে হপম্যান কাপ। এই হপম্যান কাপটা ইম্পর্টেন্ট, কারণ এই হপম্যান কাপের নাম চেঞ্জ হয়ে বর্তমানে হয়েছে এটিপি কাপ। এটিপি কাপ এটা টেনিস রিলেটেড একটা কাপ। বিভিন্ন স্পোর্টস রিলেটেড ইভেন্ট সম্পর্কে পরীক্ষা এসে থাকে, তো তোমরা জেনে রাখো। নেক্সট প্রশ্ন, দেয়ার আর হাউ মেনি কিজ ইন আ উইন্ডোজ কিবোর্ড? মানে উইন্ডোজ যে কিবোর্ড আছে, উইন্ডোজ কিবোর্ডে কতগুলো কি থাকে? নর্মালি উইন্ডোজ কিবোর্ডে 101টা কি থাকে। 101টা কি উইন্ডোজ কিবোর্ডে থাকে। উইন্ডোজ কিবোর্ডে 101টা কি থাকে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান অফ আরবিসি? আরবিসি বা রেড ব্লাড সেলের লাইফ স্প্যান কত? আরবিসির রেড ব্লাড সেলের লাইফ স্প্যান হচ্ছে বা জীবনকাল হচ্ছে 120 দিন। আরবিসি বা রেড ব্লাড সেলের জীবনকাল 120 দিন। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে যে হোয়াইট ব্লাড সেল রয়েছে, তার হচ্ছে লাইফ স্প্যান বা জীবনকাল হচ্ছে 1 থেকে 3 দিন। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে রেড ব্লাড সেলকে আমরা এরিথ্রোসাইট বলে থাকি, এরিথ্রোসাইট বিজ্ঞানসম্মত নাম। আর যে হোয়াইট ব্লাড সেল এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লিউকোসাইট। এরিথ্রোসাইট হচ্ছে রেড ব্লাড সেল, লিউকোসাইট হচ্ছে হোয়াইট ব্লাড সেল, এবং প্লেটলেটসের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে থম্বোসাইটস। থম্বোসাইটস এগুলো জেনে রাখবে তোমরা। আরবিসির লাইফ স্প্যান 120 দিন এবং ডব্লিউবিসির লাইফ স্প্যান 1 থেকে 3 দিন। এগুলো সায়েন্স সেকশনের প্রশ্ন, এনটিপিসি, সিজিএল এইসব প্রশ্ন বহুবার এসেছে। নেক্সট প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি? মানুষের শরীরে সবচেয়ে বড় গ্ল্যান্ড কোনটা? লার্জেস্ট গ্ল্যান্ড, তো অ্যান্সার হবে লিভার। লিভার হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড। তোমরা বলতে পারবে যে দ্বিতীয় সবচেয়ে বড় গ্ল্যান্ড কোনটা? দ্বিতীয় সবচেয়ে বড় তো হচ্ছে লিভার, দ্বিতীয় সবচেয়ে বড় কোনটা? তো দ্বিতীয় সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় গ্ল্যান্ড। এই প্যানক্রিয়াস থেকে একটা এনজাইম নির্গত হয়, যেটাকে আমরা বলে থাকি প্যানক্রিয়াটিক জুস। এইটা আমাদের হজমে সাহায্য করে বা ডাইজেস্টিভ সিস্টেমকে হেল্প করে, প্যানক্রিয়াটিক জুস, যেটা এই প্যানক্রিয়াস থেকে নির্গত হয়। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে সবচেয়ে ছোট গ্ল্যান্ড হচ্ছে মানুষের শরীরের পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে ছোট গ্ল্যান্ড, এবং সবচেয়ে বড় হচ্ছে লিভার, আর সেকেন্ড সবচেয়ে বড় হচ্ছে প্যানক্রিয়াস। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডেভেলপার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কম্পিউটার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, জাভা, এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবিষ্কার কে করেছিল বা কে তৈরি করেছিল? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে ডেভেলপ করেছিল? তো অ্যান্সার হবে হচ্ছে ডেনিস রিচি। অ্যাকচুয়াল পুরো নাম হচ্ছে ডেনিস এম রিচি। তো এই উচ্চারণটা অন্য হতে পারে, রিচি অ্যাকচুয়ালি উচ্চারণ হবে বলে আমার মনে হয়, ডেনিস এম রিচি। তো ইনি হচ্ছে বেল ল্যাবরেটরি একজন সায়েন্টিস্ট, আমেরিকার, অবশ্যই আমেরিকার যে বেল ল্যাবরেটরি রয়েছে তার একজন সায়েন্টিস্ট। 1970-এর দশকে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছিল ডেনিস রিচি। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার ইউটিউব ওয়াজ স্ট্যাবলিশ? তো আমরা সকলে ইউটিউব ইউজ করি, তো অনেকেই হয়তো জানে না যে ইউটিউব কত সালে স্থাপিত হয়েছিল বা তৈরি হয়েছিল। তো ইউটিউব হচ্ছে চালু হয়েছিল 2005 সাল থেকে। ইউটিউব 2005 সাল থেকে চালু হয়েছিল। এবং মনে রাখবে গুগল হচ্ছে ইউটিউবের ওনার। এই ইউটিউবের ওনার হচ্ছে গুগল। 2005 সালের ফেব্রুয়ারি মাসে এই ইউটিউব চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, কংগ্রেস পাস্ট এ রিসলিউশন ফর ফুল ফ্রিডম ইন হুইচ প্লেস? কংগ্রেস কোন স্থানে পূর্ণ স্বরাজ বা যে ফুল ফ্রিডম, এখানে ইংলিশে রয়েছে ফুল ফ্রিডম, এটা অ্যাকচুয়ালি পূর্ণ স্বরাজ বলা হয় হিন্দিতে। তো ফুল ফ্রিডম যে রিসলিউশন সেটা পাস করেছিল কোন স্থানে? এটা অ্যাকচুয়ালি কংগ্রেসের একটা অধিবেশন। তো উত্তর হবে হচ্ছে লাহোর অধিবেশন। কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ বা ফুল ইন্ডিপেন্ডেন্স এর কথা বলা হয়েছিল। ফুল ইন্ডিপেন্ডেন্স বা টোটাল ইন্ডিপেন্ডেন্স সবই হতে পারে। অ্যান্সার হবে হচ্ছে লাহোর অধিবেশন। লাহোর অধিবেশন কত সালে হয়েছিল? মনে রাখবে 1929 সালে। 1929 সালে যে লাহোর অধিবেশন হয়েছিল কংগ্রেসের, সেখানে এই পূর্ণ স্বরাজের কথাটা উঠেছিল।
এবং এই জন্যই 26শে জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস পালন হয়েছিল। 1930 সালে 26শে জানুয়ারি, এটা মনে রাখবে। কোন সালে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? 1930 সালের 26শে জানুয়ারি। এটা এই লাহোর অধিবেশনের ফল। নেক্সট প্রশ্ন, হোয়েন ওয়াজ চারমিনার স্ট্যাবলিশড ইন হায়দ্রাবাদ? চারমিনার হায়দ্রাবাদে কত সালে স্থাপিত হয়েছিল? চারমিনার হায়দ্রাবাদে কত সালে স্থাপিত হয়েছিল? তোমাকে জানতে হবে সঙ্গে সঙ্গে যে কে স্থাপন করেছিল। এই কত সালে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কে স্থাপন করেছিল। তো মনে রাখবে এই চারমিনার স্থাপন করেছিল হচ্ছে কুতুব শাহী ডাইনাস্টির পঞ্চম রাজা মোহাম্মদ কোয়ালি কুতুব শাহ। মোহাম্মদ কোয়ালি কুতুব শাহ, কুতুব শাহী ডাইনাস্টির পঞ্চম রাজা। কত সালে স্থাপন করেছিল? 1591 সালে। 1591 সালে এই চারমিনার স্থাপন করেছিল মোহাম্মদ কোয়ালি কুতুব শাহ। এবং মনে রাখবে এটা তৈরির কারণ নিয়ে অনেক মত রয়েছে। তো যেটা সবচেয়ে পপুলার মত সেটা হলো যে এই রাজা ইনি ওনার স্ত্রী বাগমতীকে খুশি করার জন্য এটা করেছিল। বাগমতীর স্মৃতির উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এটা করেছিল। এই চারমিনার স্থাপন করেছিল। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। এই যা অবস্থান নিয়েও প্রশ্ন আছে, চারমিনার কোথায় অবস্থিত? অ্যান্সার হবে হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন, হোয়াইট রিভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ থিংস? মানে হোয়াইট রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? তো মনে রাখবে হোয়াইট রিভলিউশন হচ্ছে দুধের সঙ্গে যুক্ত, মিল্ক। মিল্ক অ্যান্সার হবে। এবং মনে রাখবে ফাদার অফ হোয়াইট রিভলিউশন ইন ইন্ডিয়া বলা হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ানকে। অর্থাৎ ভারতের শ্বেত বিপ্লবের জনক, ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ানকে। এর সঙ্গে সঙ্গে তোমরা জেনে রাখবে এগ যে রয়েছে, এগ হচ্ছে সিলভার রিভলিউশনের অংশ এবং পোটাটো হচ্ছে রাউন্ড রিভলিউশনের অংশ। যদি পরীক্ষাতে বলে যে রাউন্ড রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে পোটাটো। মনে হচ্ছে আমার আগের একটা ভিডিওতে আমি এটা বলেছি, আগের কোনো একটা প্র্যাকটিস সেটে। আর এগ হচ্ছে সিলভার। নেক্সট প্রশ্ন, হাউ মেনি টাইমস ফিনান্সিয়াল এমার্জেন্সি ইম্পোজড ইন ইন্ডিয়া ইয়েট? এখনো পর্যন্ত কতবার ফিনান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা ভারতে জারি করা হয়েছে? এখনো পর্যন্ত কতবার ফিনান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা ভারতে জারি করা হয়েছে? তো মনে রাখবে ভারতে এখনো পর্যন্ত একবারও এই ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়নি। তো অ্যান্সার হবে 0। তো একটু ভেবেচিন্তে অ্যান্সার দেবে। ফিনান্সিয়াল এমার্জেন্সি একবারও জারি করা হয়নি। তো মনে রাখবে ভারতের সংবিধানের 18 নম্বর পার্টে এই এমার্জেন্সি সম্পর্কে বলা রয়েছে। মেনলি 3 ধরনের এমার্জেন্সি। একটা হচ্ছে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি বা ন্যাশনাল এমার্জেন্সি, যেটা ভারতের সংবিধানের 352 নম্বর ধারা রয়েছে। আরেকটা হলো স্টেট এমার্জেন্সি, যেটা ভারতের সংবিধানের 356 নম্বর ধারা রয়েছে। এবং আরেকটা হলো এই ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা 360 নম্বর ধারাতে রয়েছে। এবং সবচেয়ে বেশিবার যেটা ইম্পোজ করা হয়েছে সেটা হলো স্টেট এমার্জেন্সি। সবচেয়ে বেশিবার প্রয়োগ করা হয়, বারে বারেই প্রয়োগ করা হয় স্টেট এমার্জেন্সি। এবং একবারও করা হয়নি এই ফিনান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সি একবারও জারি করা হয়নি আজ পর্যন্ত। নেক্সট প্রশ্ন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বহু পরীক্ষাতে আসে, তো জেনে রাখবে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে অবস্থিত। আসামে অবস্থিত হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এর সঙ্গে সঙ্গে আসামে আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে এবং রিসেন্টলি আরও 2টো ন্যাশনাল পার্ক ইনক্লুড হয়েছে। তো টোটাল বর্তমানে আসামের ন্যাশনাল পার্কের সংখ্যা হচ্ছে 7টা। তো প্রত্যেকটা নাম তোমাদের জানতে হবে এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে প্রথম যেটা সেটা হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, দ্বিতীয় হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, তৃতীয় যেটা সেটা হচ্ছে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, তারপরে আসবে নামেরি ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, তারপর আসবে যে দিহাং পাটকাই ন্যাশনাল পার্ক, তারপর আসবে রায়মনা ন্যাশনাল পার্ক। এই দিহাং পাটকাই আর রায়মনা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা খুব রিসেন্ট আসামের ন্যাশনাল পার্কে পরিণত হয়েছে। দিহাং পাটকাই আর রায়মনা এর মনে রাখবে। আর সপ্তম যেটা রয়েছে সেটা হলো রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক। এই 7টা টোটাল ন্যাশনাল পার্ক রয়েছে। কী কী ন্যাশনাল পার্ক? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, দিহাং পাটকাই ন্যাশনাল পার্ক আর হচ্ছে রায়মনা ন্যাশনাল পার্ক। আর এরপরে শেষে যেটা রয়েছে সেটা হলো রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক। তুমি যদি ওরাংটা মনে রাখো তাহলেই হবে। তো এর মধ্যে এই দিহাং পাটকাই আর রায়মনা হচ্ছে রিসেন্টলি তৈরি হওয়া ন্যাশনাল পার্ক। এগুলো আগে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ছিল। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রাইম মিনিস্টার? মানে নিচে যে আর্টিকেলগুলো রয়েছে তার মধ্যে কোনটা প্রাইম মিনিস্টারের সঙ্গে সম্পর্কিত? প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত আর্টিকেল কোনটা? তো মনে রাখবে ভারতের সংবিধান অনুসারে 74 নম্বর ধারা হচ্ছে প্রাইম মিনিস্টারের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রধানমন্ত্রী বিষয়ে বলা আছে 74 নম্বর ধারা থেকে। নেক্সট প্রশ্ন, হুইচ সিটি
ইজ নোন অ্যাজ ছাত্র কা শহর, হুইচ সিটি ইজ নোন অ্যাজ ছাত্র কা শহর, উত্তর হবে হচ্ছে ইন্দোর। ইন্দোর হচ্ছে ছাত্র কা শহর নামে পরিচিত। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে ইন্দোরকে বলা হচ্ছে মিনি মুম্বাই, ইন্দোরকে মিনি মুম্বাই বা স্মল মুম্বাই বলা হয়ে থাকে। ইন্দোরকে মিনি মুম্বাই বা স্মল মুম্বাই বলা হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইজ নোন অ্যাজ ব্রাশ সিটি, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইজ নোন অ্যাজ ব্রাশ সিটি, কোন শহর তামার শহর বা ব্রাশ সিটি নামে পরিচিত। তো মনে রাখবে উত্তরপ্রদেশের একটা শহর যার নাম হচ্ছে মোরাদাবাদ, এই শহরটা তামার শহর বা ব্রাশ সিটি নামে পরিচিত। অনেক সময় এটাকে পিতল নগরী বলা হয়, পিতল নগরীও হিন্দিতে বলে পিতল নগরী, ঠিক আছে। পিতল নগরী বা ব্রাশ সিটি হচ্ছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ। হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইজ নোন অ্যাজ সিটি অফ লক্স, কোন শহর নিম্নলিখিত কোন শহরটি সিটি অফ লক্স নামে পরিচিত। তো মনে রাখবে উত্তরপ্রদেশেরই একটা শহর যার নাম হচ্ছে আলিগড়, আলিগড় হচ্ছে সিটি অফ লক্স নামে পরিচিত বা বিখ্যাত মানে এখানকার তালা হচ্ছে বিখ্যাত, তাই জন্য এখানে বলা হয় সিটি অফ লক্স আলিগড়। মনে রাখবে রিসেন্টলি এটা নিউজে ছিল, কারণ প্রায় আমাদের দেশের প্রধানমন্ত্রী এই আলিগড়ে গিয়ে কোনো একটা জায়গাতে স্পিচ দিয়েছিল, আমার পুরোপুরি মনে পড়ছে না, তাই এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট হ্যাজ বিন লঞ্চড ইন হুইচ ইয়ার, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট কত সালে লঞ্চ হয়েছিল। তো মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট লঞ্চ হয়েছিল হচ্ছে 2014 সালে, 2014 সালে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট লঞ্চ হয়েছিল। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট মেক ইন ইন্ডিয়া, এর সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া রয়েছে। তোমরা জেনে রাখবে যে ডিজিটাল ইন্ডিয়া যে প্রোগ্রামটা বা যে প্রজেক্টটা ডিজিটাল ইন্ডিয়া, সেই প্রজেক্টটা 2015 সালে চালু হয়েছিল। মনে রাখবে মেক ইন ইন্ডিয়া 2014 আর 2015 হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, এই দুটো খুব ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট এই দুটো, মেক ইন ইন্ডিয়া আর ডিজিটাল ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, দেয়ার আর হাউ মেনি স্পোকস ইন অশোক চক্র, অশোক চক্রে কটা স্পোক রয়েছে, অশোক চক্রে কটা স্পোক রয়েছে। তো মনে রাখবে আমাদের যে জাতীয় পতাকা তার মাঝখানে যে নেভি ব্লু কালারের চক্র রয়েছে, সেই চক্রে 24টা স্পোক আছে, মনে রাখবে 24টা 24, এবং এই চক্রকে বলা হয় হুইল অফ দ্য ল বা হুইল অফ ধর্মা, ঠিক আছে। যেটা অ্যাকচুয়ালি যে লায়ন ক্যাপিটাল সম্রাট অশোকের যে লায়ন ক্যাপিটাল সারনাথের, সেই সারনাথের লায়ন ক্যাপিটাল থেকে নেওয়া হয়েছে। তো মনে রাখবে 24টা স্পোক রয়েছে। এবং রাউন্ড রিভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং, একটু আগেই বলে দিয়েছি রাউন্ড রিভলিউশনের সঙ্গে কোনটা যুক্ত। তো রাউন্ড রিভলিউশনের সঙ্গে যুক্ত হচ্ছে পোট্যাটো বা আলু, পোট্যাটো বা আলু হচ্ছে রাউন্ড রিভলিউশন। আর রেড রিভলিউশনের সঙ্গে যুক্ত হচ্ছে টমেটো, টমেটো আর মিট হচ্ছে রেড রিভলিউশনের সঙ্গে যুক্ত। আর এগ হচ্ছে সিলভার রিভলিউশনের সঙ্গে যুক্ত। এগুলো তোমরা জেনে রাখবে, এগুলো খুব সহজ। নেক্সট প্রশ্ন, এটা আজকের লাস্ট প্রশ্ন। সাইলো খাজা ইজ আ ফেমাস সুইট ডিশ অফ হুইচ স্টেট, সাইলো খাজা কোন রাজ্যের একটা বিখ্যাত খাবার, সহজ কথায় সুইট ডিশ বলছে। সাইলো খাজা হচ্ছে বিহারের একটা বিখ্যাত মিষ্টি। তো এটা আবার জিআই ট্যাগ পেয়েছে 2018 সালে। তো অ্যান্সার হবে হচ্ছে বিহার, সরি এখানে ভুল করে ওড়িশা পড়ে গেছে, তো অ্যান্সার অ্যাকচুয়ালি বিহার হবে, এটা তোমরা ঠিক করে নিও, বিহার হবে অ্যান্সার। সাইলো খাজা হচ্ছে বিহারের একটা বিখ্যাত জিআই ট্যাগ পাওয়া মিষ্টি, সাইলো খাজা। তোমরা কারেকশন করে নিও একটু। আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে। পুরো ভিডিওটা দেখো, পারলে খাতায় নোট করে নিও, কমেন্ট করো আর কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও। ধন্যবাদ।